২৪-এর কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। এক দফায় পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার। দেশে সৃষ্টি হয় নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট। গণঅভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো ৫ই ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে নানামুখী কর্মসূচি দিয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন রাজনৈতিক দলগুলো। এ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে আরও কিছু নতুন নতুন নাম। রাজনীতির মাঠে আসছে গণঅভ্যুত্থানে অনন্য ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। বুধবার এক সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারিতেই নতুন রাজনৈতিক দল গঠনের আভাস দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভেজ একটি স্টেট ক্রিয়েট করতে চাই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় কমিটি নিয়ে কথা বলেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়ক। আমাদের ২৪ গণঅভ্যুত্থানের অন্যতম আশা আকাঙ্ক্ষা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই জায়গা থেকে যদি আপনি এটা ধরেন যে আমাদের যে রাজনৈতিক আগ্রহটা, সেখানে তরুণদের অনেক কিছু করার আছে। আমি মনে করি যে তরুণরা যদি এই রাজনীতিতে অংশগ্রহণ করে তারা একটা ভালো ভূমিকা রাখতে পারবে দেশের জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবি, নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে আরও বেশি সক্রিয় দলটি। ঢাকা মহানগর দক্ষিণের ধারাবাহিক কার্যক্রম তারই একটি অংশ। ঢাকা মহানগরী দক্ষিণে বাংলাদেশ জামায়াত ইসলামী যেন একটি শক্তি হয়ে উঠতে পারে, সব ধরনের পরিকল্পনা নিয়েই আমরা সংগঠন গুছানোর কার্যক্রমে আমরা সম্পৃক্ত হয়েছি। আমাদের সকল জনশক্তি আরও স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনে রাজধানীকে গুছানোর জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এদিকে গেল ১৬ বছর জেল জুলুম আর নির্যাতনের শিকার বিএনপি। দলটির নেতারা বলছেন, মানুষের অধিকার আদায়ে আগের চেয়ে আরও বেশি সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে রয়েছেন তারা। বিএনপি বড় দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ আমরা তো বিগত যে ১৬ বছর আমরা আন্দোলন করেছি, আন্দোলনের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু নির্বাচনের জন্য কিন্তু আমাদের একটা প্রস্তুতি ছিল। যে কোনো সময় বড় দল হিসাবে নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিএনপি সেখানে উৎসব মুখরভাবে সেখানে অংশগ্রহণ করবে। পরিবর্তিত প্রেক্ষাপটে মাঠের দখল নিতে মরিয়া রাজনৈতিক দলগুলো, পিছিয়ে নেই ইসলামী দলগুলোও। বাম মোর্চা রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণে। একসময়ের গৃহপালিত বিরোধী দল খ্যাত জাতীয় পার্টির কার্যক্রম অনেকটাই ঘরোয়া নির্ভর হলেও রাজনীতির মাঠে নেই স্বৈরাচারের তকমা লাগানো আওয়ামী লীগ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ১৯শে জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। পালিয়ে যান ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি অস্ত্র ও ৭,০০০-এর বেশি গুলি। এরই মধ্যে আত্মসমর্পণ করেছেন অনেকে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে এখনও পলাতক ১৮৪ জন কয়েদি। খোঁজ নেই ২৯টি অস্ত্র ও ৬,০০০-এর বেশি গুলির। এসব অস্ত্র গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। ৫ ভাগের ১ ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। অস্ত্র নিয়ে যে ধরনের গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের একটা সন্দেহ যে ওই যে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এইগুলা করতেছে। এখনো সমস্ত অস্ত্র উদ্ধার হয়, সুতরাং তারা সমাজের জন্য হুমকি স্বরূপ। আমার ইতিমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় সহ আইন শৃঙ্খলা ডিউটি শুরু করার কথা হয়েছে। আমরা চাই অবিলম্বে যাতে অস্ত্রগুলো উদ্ধার হয়। পুলিশ বলছে, কারাগারে দেয়া আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় বেগ পেতে হচ্ছে কয়েদি ধরতে। এই বিষয়ে কাজ করে যাচ্ছে জেলা কারাগার কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের ঘোষণার পর যারা আসলে সারেন্ডার করে নাই, আমরা ধরে নিতে পারি যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। সেক্ষেত্রে এদের দ্রুত জানিয়ে আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের বিদ্যুৎ জেলা দারাজত মহোদয় এটা নিয়ে তৎপর আছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে কোন প্রকৃতির বন্দী। এবং এখনো ৩১টি আগ্নেয়াস্ত্র মিসিং রয়েছে, যেটা উদ্ধারের জন্য আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি নরসিংদীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ২০১৭ আগস্টের শেষ সপ্তাহ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। দীর্ঘ পথ হেঁটে পাহাড়, পর্বত, নদী ও সাগর পেরিয়ে তারা এদেশে আসেন। আসতে কারো কারো কয়েকদিন লাগলেও অনেকের লেগেছে ১ মাসেরও বেশি। নারী, পুরুষ এবং শিশুরা সাথে করে নিয়ে আসে নির্মম অত্যাচারের কাহিনী। এভাবে কয়েক লাখ মানুষ প্রবেশ করেছে টেকনাফ এবং উখিয়ায়। তাদের আশ্রয়, খাদ্য, বস্ত্রের ব্যবস্থা করতে হিমশিম খায় বাংলাদেশ। যুক্ত হয় আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। কিন্তু এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি মিয়ানমারে।
একদিকে দীর্ঘায়িত হচ্ছে প্রত্যাবাসন, অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড সহ বাড়ছে অপরাধের ঘটনা। পুলিশের তথ্য বলছে ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তার নিয়ে নানা গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে হত্যা, মারামারি, চুরি ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ ও ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছে রোহিঙ্গারা। আবার নানা ধরনের অপরাধীও আশ্রয় নিয়ে থাকে ক্যাম্পগুলোতে, রয়েছে এমন তথ্যও। তবে রোহিঙ্গা নেতাদের দাবি, ক্যাম্পগুলোতে অপরাধী থাকার সুযোগ নেই, সবসময় নিরাপত্তা বাহিনী ঘিরে থাকে। অপরাধী নাই, ক্যাম্পের ভিতরে অপরাধী নাই স্যার। এটা তো সরকার আছে, সরকারের সাথে দিনে রাতে ডিউটি করে, এটা অপরাধী তাই আর কোনো সম্ভব নাই, এটা অপরাধী নাই। কক্সবাজারের কুতুপালং এবং উখিয়া শরণার্থী শিবিরে সরেজমিনে কথা হয় অনেকের সাথে। তাদের কেউ কেউ বলছেন, বাংলাদেশ যদি 1 ঘন্টার নোটিশ দেয়, প্রয়োজনে হেঁটেই ফিরবেন নিজ দেশে। আজ হাজিনা যদি হয়ে দিলে আর রাতে যাইম বই, হাজিনা যদি সে রেডিও গিয়ে হইলে আর রাতে যাইম, আর ফারকাই যদি আর হাড়ে যাইম বই, হাড়ে আসি হাড়ে যাইম, আর টিয়া 10 পড়ে। বাংলাদেশের জনগণে প্রশাসনে আড়ারে নিজে 3 বেলা হাবর দেড়ে 2 বেলা না হয় একবেলা আড়ারে দিয়ে হাবাইয়ে আজ যা রাষ্ট্রপতি ঘুরে গিয়ে ক্যাম্প জানা আসলে আদিয়া রোহিঙ্গা বাঙালি হন ফরক নাই, হদিয়া নাই, হল নাই। আদিয়া বাংলাদেশের জনগণ হইতে প্রশাসন হইতে হাজার হাজার শুকুরিয়া আড়া জানায়। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রায় 350 কিলোমিটার এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। ফিরে যেতে আরাকান জাতিগোষ্ঠীর বাধার মুখে পড়বেন কিনা এমন প্রশ্নও ছিল তাদের কাছে। আরাকান হিয়ান শুধু বানা রাখাইন জাতি যারা আছে তারা ন, আরাকান আমাদের 2 মেজরিটি কম আছিল, গইদে আর রোহিঙ্গা আর গইদে রাখাইন জাতি। আরা 1000 বছর লতি তারার মাটি মিলে আসি, সার মৃত্যু তারার মাটি মিলিতন চাই, কিন্তু তারা আর বাধা দিব হদ দিয়ান, তারা হে দেশের সরকার ন, বাধা দিলে আর সরকারে দিতে পারিব, তারা তোমাদের সরকার না, তারা বাধা দিতে পারিব। তারা যদি বাধা দিতে তারা ভুল করে। আরাকানের নিয়ন্ত্রণ যারা নিয়েছেন, ভবিষ্যতে তারা রোহিঙ্গাদের সাথে নিয়েই চলবেন, এমন বিশ্বাস প্রত্যাবাসন কর্মকর্তাদের। জটিলতাটা আসলে মিয়ানমার পক্ষের, বাংলাদেশ সরকার সবসময় প্রস্তুত। আরাকান আর্মি বা তাদের যে রাজনৈতিক দল রয়েছেন যারা রাখাইনকে এখন শাসন করার প্রত্যয় ব্যক্ত করছেন, তারা নিশ্চয়ই তাদের আরেকটি বড় কমিউনিটি রোহিঙ্গা জনগোষ্ঠীকে তারা নিশ্চয়ই ইনক্লুসিভ হিসাবে গ্রহণ করবেন, তাদেরকে সাথে নিয়ে তারা তাদের রাজ্য গড়ে তুলবেন। এটা আমার ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস এবং আমি একটা আশা করি। রোহিঙ্গারা বলছেন, মাতৃভূমি ছেড়ে বছরের পর বছর আরেক দেশে জীবন কাটানো যায় না। রোহিঙ্গাদের নিরাপদে রাখাইনে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেটা বছর পর বছর ধরে চলছে, তবে অগ্রগতি একেবারেই শূন্য। সম্প্রতি রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নির্ভর করবে রাখাইনে কারা নিয়ন্ত্রণ করছে তার উপর। তবে আলোচনাটি জান্তা সরকার নাকি আরাকান আর্মির সাথে হবে, সেই প্রশ্ন সামনে আসছে এখন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে 2 বছর বয়সী রাশাদ মানসুরকে নিয়ে ফিলিস্তিনের তৎকালীন শহর বায়েত দারাস ছেড়ে আসতে বাধ্য হন তার বাবা মা, ভাই বোন ও স্বজনরা। এরপর গাজার খান ইউনিসে একে একে কেটে গেছে 7 দশক। এবার দ্বিতীয়বারের মতো রক্তক্ষয়ী যুদ্ধের বিভীষিকার সাক্ষী হলেন 80 ছুঁই ছুঁই রাশাদ মানসুর। খান ইউনিস থেকে বাস্তুচ্যুত হয়ে ছেলে, পুত্রবধূ ও 4 নাতি নাতনি সহ আশ্রয় নিয়েছেন রাফার শরণার্থী শিবিরে। এবার গাজাকে দখলে নেয়ার পাশাপাশি বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় নিজ ভূমে অস্তিত্ব নিয়ে আতঙ্ক ঘিরে ধরেছে তাদের। বলছেন, মৃত্যু ছাড়া কেউ তাদেরকে অন্য কোথাও সরিয়ে নিতে পারবে না। আমরা এখানেই থাকছি, নিজ ভূমি ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। ট্রাম্পের সব নির্দেশনা প্রত্যাখ্যান করছি। আমরা ফিলিস্তিনেই মরব, এটি আমাদের ভূমি, এই দেশ আমাদের জন্য জীবন। যদি চলে যেতেই হয় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। কেবল রাশাদ নন, এমন দাবি সব বয়সী ফিলিস্তিনিদের। গাজা উপত্যকাকে ঘিরে হামলা, হুমকি, এত কিছুর পরেও নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন তারা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ভূমিটিকে টিকিয়ে রাখব। শিশু যেমন মায়ের কাছে খাবার ও পানির জন্য অপেক্ষা করে, ঠিক তেমনি নিজ ভূমিতে ফিরে আসার জন্য অপেক্ষা করেছি 1.5 বছর। এখান থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না।
এমন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, গাজায় মার্কিন সেনাবাহিনী পাঠানোর সম্ভাবনা রয়েছে, আর এ পদক্ষেপ গ্রহণে পেন্টাগন প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির ২০ লাখেরও বেশি বাসিন্দার অস্থায়ী আবাসন সহ খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।